প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডিফায়ারের উপরে আমাদের গত যে আলোচনাটি ছিল পার্ট 2 এর আলোচনা, সেটি আসলে প্রযুক্তিগত কারণে মাঝখানে থেমে গিয়েছিল। আমি আলোচনাটা পুরোপুরি শেষ করতে পারিনি। আজকে আমরা সেখান থেকে শুরু করে মডিফায়ারের বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। তাহলে শুরু করছি ডিসকাশন অন মডিফায়ার পার্ট 3। সো আমরা গত আলোচনায় প্রি মডিফায়ার নিয়ে মূলত আলোচনা করেছিলাম এবং পার্টিসিপেলের আগে পর্যন্ত আমরা আলোচনা করতে পেরেছিলাম। আমরা সেখান থেকে আবার শুরু করছি। পার্টিসিপেলটা আমরা আলোচনা করেছিলাম যে ভার্ব ফাংশনিং অ্যাজ অ্যাজেক্টিভ। ভার্ব যখন অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে পার্টিসিপেল বলা হয় এবং তার মধ্যে আছে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি A drowning man catches at a straw. একজন ডুবন্ত মানুষ। ড্রাউন হচ্ছে ডুবে যাওয়া, তার সাথে আইএনজি যোগ হয়ে ম্যান এই নাউনের আগে বসে এটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে। ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। পরের এক্সাম্পলটা আমরা দেখছি, all the hopes of the promising boy were nipped in the bud. একটি বয়ের আগে প্রমিস, সব আমরা জানি প্রমিস একটি ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেটা বসেছে বয় নাউনের আগে। এবং বয়টি কেমন বা বালকটি কেমন, ছেলেটি কেমন, সেটা সম্ভাবনাময়। প্রমিজিং এখানে সম্ভাবনাময় অর্থে ব্যবহৃত হয়েছে। তো সম্ভাবনাময় বালকটির সমস্ত আশা আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। নিপড ইন দ্য বার্ড তোমরা জানো মানে হচ্ছে অঙ্কুরেই বিনষ্ট হওয়া। সো এখানেও প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এরপর আমরা দেখব পাস্ট পার্টিসিপলের উদাহরণ। পাস্ট পার্টিসিপল হয় ভার্ব টু, অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্মটা আছে বা সেকেন্ড যে ফর্মটা আছে সেটাই পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা। ভার্ব টু যখন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এখানে উদাহরণ আছে, আমরা দেখতে পাচ্ছি, অ্যাবান্ডেন্ড হাউসেস আর ইউজুয়ালি থট অ্যাজ হন্টেড হাউস। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা, আর অ্যাবান্ডান্ট হচ্ছে পরিত্যক্ত। অর্থাৎ পরিত্যক্ত যে বাড়িগুলো আছে যেখানে আর কেউ বাস করে না, বসবাস করে না, সেগুলো সাধারণত কী হিসেবে চিন্তা করা হয়? বেশিরভাগ মানুষের মধ্যে একটা ভীতি থাকে যে এগুলো হয়তো হন্টেড। এর মানে হচ্ছে ভৌতিক বাড়ি, যেখানে ভূত বাস করে, ভৌতিক একটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় হন্টেড। সো এই পরিত্যক্ত বাড়িগুলোকে সাধারণত কি বাড়ি হিসেবে বিবেচনা করা হয়? ভৌতিক বাড়ি। অ্যাবান্ডন এবং হান্টেড দুটোই এখানে পাস্ট পার্টিসিপল, দুটোই হচ্ছে হাউসের আগে বসে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে। প্লিজ ডোন্ট ইউজ দ্য পলিউটেড ওয়াটার। আমরা জানি পলিউট একটি ভার্ব, মানে দূষিত করা। সেটার ভার্ব টু যেটা, সেটা এখানে ওয়াটারের আগে বসে কি অর্থে ব্যবহৃত হয়েছে? দূষিত অর্থে ব্যবহৃত হয়েছে। তো ওয়াটারের কন্ডিশনটা প্রকাশ করেছে, পানিটা কেমন? দূষিত পানি। সুতরাং আশা করছি আমরা পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা পেলাম। পরের স্লাইডে চলে যাচ্ছি। নাউন অ্যাজ প্রি মডিফায়ার। আমরা জানি যে নাউনের আগে সাধারণত সবচেয়ে বেশি মডিফায়ার বসে। তো এখানে দেখা যাচ্ছে যে নাউন নিজেই প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যখন পাশাপাশি দুটো নাউন বসে তখন একটি নাউন অ্যাজেক্টিভের কাজ করে, পাশাপাশি দুটো নাউন বসলে একটি নাউন অ্যাজেক্টিভের কাজ করে, তখন পূর্ববর্তী নাউনটি অ্যাজেক্টিভ হয়ে যায়। এবং এই ধরনের প্রি মডিফায়ারের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, ফাইনালি হিজ ফাদার ফাউন্ড হিম ইন দ্য টি স্টল। ফাইনালি হিজ ফাদার ফাউন্ড হিম ইন দ্য টি স্টল। এখানে টি স্টল, তার বাবা তাকে অবশেষে কোথায় খুঁজে পেল? চায়ের দোকানে। সো টি এবং স্টল দুটোই নাউন, কিন্তু স্টল যে নাউনটি আছে তার আগে টি নাউনটি বসে স্টলের পরিচয় দিচ্ছে। এটা কিসের স্টল? চায়ের স্টল। সেজন্য এখানে টি শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে উই নিড এ ব্যাডমিন্টন কোর্ট। আমাদের একটা ব্যাডমিন্টন কোর্ট প্রয়োজন। অনেক রকমের কোর্ট আছে, কেমন কি কোর্ট প্রয়োজন? আমাদের কিসের কোর্ট প্রয়োজন? ব্যাডমিন্টনের কোর্ট প্রয়োজন। সো এখানে
কোর্ট নাউনের আগে ব্যাডমিন্টন নাউনটি বসে কোর্টের পরিচয় দিচ্ছে, কোর্ট সম্পর্কে ধারণা দিচ্ছে। সেজন্য এখানে ব্যাডমিন্টন নাউন হওয়া সত্ত্বেও, মূলত নাউন হওয়া সত্ত্বেও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, দে ওয়েটেড ফর দ্য লিডার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তারা নেতার জন্য কোথায় অপেক্ষা করেছে? রেলওয়ে স্টেশন। এখানে স্টেশন, রেলওয়ে এবং স্টেশন দুটোই নাউন, কিন্তু কেমন স্টেশন সেটা বোঝাতে রেলওয়ে নাউনটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটি একটি প্রি মডিফায়ার। আই স হিম এট দ্য বাস স্টপেজ। আমি তাকে বাস স্টপেজে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? কোন স্টপেজে দেখেছিলাম? বাস স্টপেজে। সুতরাং স্টপেজের পরিচয় দিচ্ছে দেখে বাস নাউন হওয়া সত্ত্বেও, মূলত নাউন হওয়া সত্ত্বেও এখানে অ্যাডজেক্টিভ এবং প্রি মডিফায়ার। পরের স্লাইডে চলে যাচ্ছি। নাউন, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সো নাউন অ্যাডজেক্টিভ কখন হয়? যখন পাশাপাশি দুটো নাউন, যেটা আমাদের আগের স্লাইডে আমরা আলোচনা করেছি, এবং তার আগে একটি অ্যাডজেক্টিভ থাকে, তখন এই যে প্রথম নাউনটি এবং অ্যাডজেক্টিভটি, লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ এবং প্রথম নাউন এই দুটো মিলে হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ, যেটা পরবর্তী নাউন যেটা আছে, এই যে নাউনটি, সেই নাউনকে মডিফাই করে, এবং এরা দুটো মিলে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে এই নাউনকে প্রি মডিফাই করে। আমরা এখানে এক্সাম্পল দেখলে আরো স্পষ্ট হবে ব্যাপারটি। উই টুক রেস্ট আন্ডার আ শ্যাডোই ব্যানিয়ান ট্রি। উই টুক রেস্ট আন্ডার আ শ্যাডোই ব্যানিয়ান ট্রি। সো এখানে ব্যানিয়ান এবং ট্রি দুটো নাউন আছে, লক্ষ্য করো। ব্যানিয়ান হচ্ছে অশ্বত্থ গাছ বোঝায়, ব্যানিয়ান এবং ট্রি দুটোই নাউন, এবং তার আগে আছে শ্যাডোই অ্যাডজেক্টিভটি। সো এখানে শ্যাডোই, ব্যানিয়ান এই অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে নাউন অ্যাডজেক্টিভের কাজ করেছে, যেটা এই ট্রি শব্দটিকে মডিফাই করেছে। কেমন ট্রি? একটি ছায়াযুক্ত অশ্বত্থ গাছের নিচে আমরা বিশ্রাম করেছিলাম। সুতরাং ছায়াযুক্ত অশ্বত্থ, এই দুটো শব্দ মিলে আমাদেরকে এই গাছের বৈশিষ্ট্য বা গাছটি কেমন সেটা সম্পর্কে খুব স্পষ্ট এবং সুনির্দিষ্ট একটি ধারণা দেয়। সেজন্য এটি এখানে নাউন অ্যাডজেক্টিভ এবং অবশ্যই প্রি মডিফায়ার। গালিভার্স ট্রাভেলস ইজ আ প্রমিনেন্ট ইংলিশ নভেল। ইংলিশ এবং নভেল দুটোই নাউন, তার আগে প্রমিনেন্ট শব্দটি অ্যাডজেক্টিভ। তো এই প্রমিনেন্ট এবং ইংলিশ এই দুটো, এই অ্যাডজেক্টিভ এবং এই নাউনটি মিলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যেটি নভেল যে নাউনটি আছে তাকে প্রি মডিফাই করেছে। লাস্ট এক্সাম্পল, দ্য ডক্টর ওয়েন্ট টু আ ড্যান্স রোহিঙ্গা ক্যাম্প। এখানে ডাক্তার সাহেব কোথায় গিয়েছিলেন? একটি ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা এবং ক্যাম্প দুটোই নাউন, ডেন্স ঘনবসতিপূর্ণ বোঝাচ্ছে এখানে, এটি অ্যাডজেক্টিভ। এখন এখানে ডেন্স এবং রোহিঙ্গা এই দুটো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এই দুটো মিলে নাউন অ্যাডজেক্টিভ, যেটি ক্যাম্পকে প্রি মডিফাই করেছে, ক্যাম্পের একটি পরিচয় আমাদের সামনে তুলে ধরছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ড বলতে সাধারণত কি বোঝায় সেটা আগে একটু আমরা দেখে নিই। কম্পাউন্ডস কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান ওয়ার্ড অ্যান্ড ইউজড অ্যাজ এ সিঙ্গল কনসেপ্ট। অর্থাৎ একাধিক শব্দ মিলে, একাধিক শব্দ একত্রিত হয়ে একটি সিঙ্গেল কনসেপ্ট বা একটি মাত্র ধারণা হিসেবে যখন কাজ করে সেটাকে বলা হয় কম্পাউন্ড। একাধিক শব্দ থাকবে কিন্তু সেটা দিয়ে একটি অর্থ বা একটি কনসেপ্ট বোঝাবে। আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। দ্য ওল্ড সেলার ওয়াজ আ হার্ড ওয়ার্কিং পারসন। এখানে হার্ড ওয়ার্কিং হচ্ছে কম্পাউন্ড। হার্ড এবং ওয়ার্কিং আমরা জানি যে দুটো আলাদা আলাদা শব্দ, কিন্তু এখানে একসাথে তাকে কঠোর পরিশ্রমী ব্যক্তি হিসেবে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। এই জন্য এই পারসন নাউনটাকে প্রি মডিফাই করছে দুটো শব্দ দিয়ে, কিন্তু দুটো শব্দ এখানে একটি কনসেপ্ট প্রকাশ করছে, সেটা হচ্ছে কঠোর পরিশ্রমী। আচ্ছা, পরের এক্সাম্পল, অল অন আ সাডেন উই ফাউন্ড অ্যান ওল্ড ফ্যাশনড বিল্ডিং অ্যামিড দ্য জঙ্গল। উই ফাউন্ড অ্যান ওল্ড ফ্যাশন বিল্ডিং অ্যামিড দ্য জঙ্গল। আমরা হঠাৎ করে, আমরা জঙ্গলে হাঁটছিলাম, হঠাৎ করে আমরা জঙ্গলের ভিতরে কি পেলাম? একটি পুরনো ধাঁচের ভবন, বিল্ডিং। সো এখানে ওল্ড এবং ফ্যাশন আমরা জানি যে দুটো আলাদা আলাদা শব্দ, কিন্তু দুটো মিলে এখানে একটি সিঙ্গেল কনসেপ্ট হিসেবে ব্যবহৃত হয়ে এই বিল্ডিংটি কেমন তার একটি পরিচয় দিয়েছে। সুতরাং এখানে ওল্ড ফ্যাশন একটি কম্পাউন্ড, যেটি বিল্ডিং নাউনকে প্রি মডিফাই করেছে। ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। ইন্টেন্সিফায়ার
আমরা প্রথমে ইন্টেন্সিফায়ার শব্দটি একটু দেখে নেব। ইন্টেন্সিফায়ার শব্দটির উৎস বা ইন্টেন্সিফায়ার শব্দটি এসেছে ইন্টেন্স শব্দ দিয়ে, যার মানে হচ্ছে এক্সট্রিম বা স্ট্রং। বাংলায় যদি বলি, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, প্রচণ্ড। ইন্টেন্স মানে হচ্ছে তীব্র বা প্রচণ্ড। তো উদাহরণ হিসেবে বা ইন্টেন্সিফায়ার হিসেবে সাধারণত যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। ইন ভেরি, স্ট্রংলি, এক্সট্রিমলি, ট্রিমেন্ডাসলি মানে প্রচণ্ডভাবে, রিয়েলি সত্যিকার অর্থে, ফেয়ারলি, অ্যাবসলিউটলি, প্রিটি, কোয়াইট, badly, greatly, completely, dreadfully, awfully, terribly, undoubtedly, totally, unfairly, remarkably, moderately। এই শব্দগুলো মূলত যে কোনো একটি বক্তব্য বা যে কোনো একটি মতামতের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সাধারণত অ্যাজেক্টিভের আগে ব্যবহৃত হয়, এবং সেই অ্যাজেক্টিভটি আসলে কি শক্তিশালী নাকি দুর্বল সেটা বোঝাতে সাধারণত ইন্টেন্সিফায়ার ব্যবহৃত হয়। কতটা তীব্র, সেই অ্যাডজেক্টিভটি কতটা তীব্র সেটা বোঝাতে ইন্টেন্সিফায়ার ব্যবহৃত হয়। আমরা এখানে একটু এক্সাম্পল দেখে নিই। হি ইজ কোয়াইট ওকে নাও। এখানে কোয়াইট শব্দটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। সে এখন মোটামুটি ঠিক আছে, মোটামুটি, এখানে কোয়াইট শব্দটি দিয়ে বুঝিয়েছে মোটামুটি। ওকে হচ্ছে তার অবস্থা বুঝিয়েছে, হয়তো শারীরিক কিংবা মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন, তিনি এখন কেমন আছেন, মোটামুটি ঠিক আছেন, মোটামুটি ভালো আছেন। সো এই ওকে অ্যাডজেক্টিভের আগে কোয়াইট ইন্টেন্সিফায়ার ব্যবহৃত হয়ে তার ভালো থাকার মাত্রা কতটুকু সেই মাত্রা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি এখানে। পরের এক্সাম্পল দেখি আমরা। রিপাস মাদার ওয়াজ ট্রিমেন্ডাসলি শকড অ্যাট হার বিহেভিয়ার। রিপার মা তার আচরণে প্রচণ্ডভাবে আহত হয়েছেন, প্রচণ্ডভাবে অবাক হয়েছেন। ট্রিমেন্ডাসলি, প্রচণ্ডভাবে। সো রিপা হয়তো এমন কোনো আচরণ তার মায়ের সাথে করেছে যেটা তার মা একেবারেই আশা করেননি। তো তিনি খুব শকড হয়েছেন, অর্থাৎ আহত হয়েছেন, মানসিকভাবে আহত হয়েছেন। কতখানি আহত হয়েছেন? প্রচণ্ডভাবে। অর্থাৎ রিপার আচরণটি নিশ্চয়ই খুব তীব্র কিছু ছিল, খুব অপ্রত্যাশিত কিছু ছিল যেটা তার মা একেবারে আশা করেননি। সুতরাং এই শকটের আগে ট্রিমেন্ডাসলি ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ ইউর অপিনিয়ন। আমি তোমার মতামতের সাথে স্ট্রংলি একমত, মানে কি খুব ভালোভাবে, খুব শক্তিশালীভাবে একমত পোষণ করছি। তোমার অপিনিয়নের সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি। অর্থাৎ তোমার অপিনিয়নের সাথে আমার কোনো দ্বিমত নেই, বা আমি তোমার অপিনিয়নের সাথে ঢিলে ঢালাভাবে একমত পোষণ করছি তা না, পুরোপুরিভাবে একমত পোষণ করছি। এই যে অ্যাগ্রি এর আগে স্ট্রংলি বসে যে আমি কতটা একমত সেটা প্রকাশ করছে স্ট্রংলি শব্দটি। হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড অ্যান্ড অ্যাট লাইফ রিস্ক নাও। সে খুব বাজেভাবে আহত হয়েছিল এবং এখন জীবনের ঝুঁকিতে আছে। সে খুব বাজেভাবে আহত হয়েছিল। কতখানি আহত হয়েছিল? ব্যাডলি, খুব বাজেভাবে। তার আহত হওয়ার মাত্রা কতখানি ছিল, পরিমাণ কতখানি ছিল, ধরনটা কতখানি ছিল সেটা প্রকাশ করেছে ব্যাডলি শব্দটি দিয়ে, এবং ব্যাডলি এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ইনজুর্ড যে অ্যাডজেক্টিভটি আছে তাকে প্রি মডিফাই করেছে। সুতরাং এই ইন্টেন্সিফায়ারের মধ্য দিয়েই আমরা মোটামুটি প্রি মডিফায়ারের আলোচনা শেষ করব। সাধারণত এগুলোই প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে বিষয়গুলো তত বেশি তোমাদের আয়ত্তে আসবে। আমরা এখন পোস্ট মডিফায়ারের আলোচনায় চলে যাব। পোস্ট মডিফায়ার হিসেবে সাধারণত যেগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানে দেওয়া আছে। অ্যাডভার্ব, অ্যাপোজিটিভ, পার্টিসিপল, রিলেটিভ ক্লজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, প্রিপজিশনাল ফ্রেজ আছে, আরও আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেগুলো আমাদের আলোচনাতে আসবে। আমরা একটু পোস্ট মডিফায়ার শব্দটার বিশ্লেষণটাকে দেখে নিই। পোস্ট হ্যাজ আ কানেকশন উইথ দ্য ওয়ার্ড পোস্টেরিয়র হুইচ মিনস আফটার ফলোয়িং অন নেক্সট। অর্থাৎ পোস্ট শব্দটির এই যে পোস্টেরিয়র শব্দটির সাথে একটি যোগাযোগ আছে, বা পোস্টেরিয়র শব্দ থেকেই এসেছে বলে ধারণা করা হয়, কারণ এই পোস্টেরিয়র শব্দটির অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে পরে, আফটার ফলোয়িং নেক্সট। সুতরাং আমরা খুব ভালো করেই জানি যে পোস্ট মানে পরবর্তী বোঝায়, পোস্ট শব্দটি দিয়ে পরবর্তী বোঝায়। আমরা পোস্ট শব্দযোগে কয়েকটি শব্দ দেখে নেব কেবলমাত্র জানার জন্য। এটার সাথে মডিফায়ারের তেমন কোনো যোগসূত্র নেই, শুধু জানার জন্য অল্প কয়েকটি শব্দ আমি এখানে তুলে ধরেছি। আ ফিউ ওয়ার্ডস স্টার্টিং উইথ পোস্ট, পোস্টিউমাস, পোস্টিউমাসলি।
এই পোস্টহিউমাস বা পোস্টহিউমাসলি দিয়ে বোঝে আফটার ডেথ, অর্থাৎ মরণোত্তর। তোমরা প্রায়শই শুনে থাকবে যে আমাদের দেশে এই ব্যাপারটা অনেক ঘটে, সেটা হচ্ছে মরণোত্তর পুরস্কার অনেককে প্রদান করা হয়। মারা যাওয়ার পরে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর বিভিন্ন রকমের সম্মাননা বা পুরস্কার দেওয়া হয়, সেটাকেই বলা হয় পোস্টহিউমাস। বা মরণোত্তর অন্য কোনো কিছু ঘটলেও, কারো মৃত্যুর পরবর্তীতে অন্য কিছু ঘটলেও সেটাকে পোস্টহিউমাসলি বলা হয়। পোস্টমর্টেম এই শব্দটির সাথে আমরা পরিচিত। পোস্টমর্টেম হচ্ছে কি, এক্সামিনিং আ কর্পস অর আ ডেড বডি টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। অর্থাৎ যখন কেউ অপঘাতে মৃত্যু হয়, কারো খুন হয়, স্বাভাবিক মৃত্যুর বাইরে যে কোনো মৃত্যু যখন হয়, কোনো অস্বাভাবিক মৃত্যু যখন হয়, তখন সেই যে লাশ বা মৃতদেহ আছে, কর্পস হচ্ছে লাশ বা মৃতদেহ যেটি আছে, সেটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় কাটাছেঁড়া করার মাধ্যমে তার মৃত্যুর কারণ জানার জন্য, সেটাকে বলা হয় পোস্টমর্টেম। পোস্ট ওয়ার মানে কি, যুদ্ধ পরবর্তী। পোস্টপোন, টু পুট সামথিং অফ আনটিল লেটার, অর্থাৎ স্থগিত করা। যেমন এইচএসসি পরীক্ষাটি এখন পোস্টপোন হয়ে আছে, স্থগিত হয়ে আছে। পোস্টপোনের মানে কিন্তু কোনোভাবে ক্যান্সেল নয়, অর্থাৎ কোনো কিছু বাতিল হয়ে যাওয়া নয়, স্থগিত হওয়া, এখন হতে পারছে না, পরবর্তীতে হবে। পোস্ট প্রান্ডিয়াল, প্রান্ডিয়াল এই শব্দটা হয়তো তোমরা কম শুনেছো। এটা আফটার ডিনার যে টাইমটা আছে, খাওয়ার পরবর্তী যে একটা সময়টা আমাদের হয়তো অলস লাগে, ঢিলে ঢালাভাবে আমরা কাটাই, সেই সময়টাকে বোঝাতে, সেই সময়টার বোঝাতে পোস্ট প্রান্ডিয়াল শব্দটা ব্যবহৃত হয়। আমরা এখন মূল আলোচনায় চলে যাব পোস্ট মডিফায়ারের। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব আমরা অলরেডি জানি যে অ্যাডভার্ব কাকে বলা হয়। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যে অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তার এক্সাম্পলে। স্টুডেন্টস রাশ টু দ্য নোটিস বোর্ড হার্ডলি। স্টুডেন্টরা নোটিস বোর্ডের কাছে ছুটে গেল, কিভাবে, খুব ব্যস্ত সমস্তভাবে, খুব দ্রুততার সাথে, খুব তাড়াহুড়ার সাথে। হার্ডলি কিভাবে, রাশ, এই যে রাশড ভার্বটি আছে সেই ভার্বটিকে পোস্ট মডিফাই করেছে হার্ডলি অ্যাডভার্বটি। শি ভিজিটস তার গ্র্যান্ড প্যারেন্টস ফ্রিকুয়েন্টলি, সে বারবার, প্রায়শই তার গ্র্যান্ড প্যারেন্টস তার থেকে আলাদা জায়গায় থাকে, তাদেরকে সে বারবার দেখতে যায়। সো ভিজিট, কতবার ভিজিট করে, কখন ভিজিট করে, কম যায় নাকি বেশি যায়, সেটা সেই বিষয়টি এখানে ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্ব দ্বারা প্রকাশিত হয়েছে, বোঝা যাচ্ছে। লাইফ ডাজন্ট স্টপ, ইট গোজ অন কন্টিনিউয়াসলি, সিজলেসলি অর ইনসিসেন্টলি। যেইটাই আমরা ব্যবহার করি না কেন, কন্টিনিউয়ালি, সিজলেসলি অর ইনসিসেন্টলি, তিনটি অ্যাডভার্বেরই একই রকমের অর্থ আছে, যে আমাদের জীবন থামে না, এটা চলতেই থাকে, অবিরত আমাদের জীবন চলতেই থাকে, ভালোভাবে হোক কিংবা দুঃখিত, ভালোভাবে হোক, মন্দভাবে হোক, বিপদের মধ্য দিয়ে হোক, সুখের মধ্য দিয়ে হোক, জীবন কখনোই থামে না, আসলে সময় কখনো থামে না। তো এই সবগুলো অ্যাডভার্বের একই অর্থ, এবং এই অ্যাডভার্বগুলো জীবন কিভাবে চলে তার, এই গোজ যে ভার্বটি আছে তাকে পোস্ট মডিফাই করেছে। দে ওয়ান্টেড টু হেল্প দ্য ভিকটিমস আনকন্ডিশনালি, তারা যে কোনো একজন বিপদগ্রস্ত মানুষকে হেল্প করতে চেয়েছে। এই হেল্প ভার্বটিকে পোস্ট মডিফাই করেছে আনকন্ডিশনালি অ্যাডভার্বটি। তারা ভিকটিম বা বিপদগ্রস্ত যিনি আছেন তাকে নিঃশর্তভাবে, কোনো শর্ত বা কোনো স্বার্থের বিনিময়ে নয়, নিঃশর্তভাবে সাহায্য করতে চেয়েছিল। উই ওয়ান্টেড টু ডিসকাস ফ্রাঙ্কলি, আমরা কিভাবে আলোচনা করতে চেয়েছিলাম, খোলামেলাভাবে, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, কোনো ধরনের রাগ ঢাক না রেখে খোলামেলাভাবে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। সুতরাং আমরা কীভাবে, ডিসকাস যে ভার্বটি আছে, আলোচনা করতে চেয়েছিলাম কিভাবে, ফ্রাঙ্কলি দিয়ে এই ডিসকাস ভার্বটিকে পোস্ট মডিফাই করা হয়েছে। এটা তুলনামূলক সহজ আছে, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। আশা করছি তোমরা দ্রুত এটা আয়ত্ত করতে পারবে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার্স। অ্যাপোজিটিভ এই শব্দটি তোমাদের সবার পরিচিত নাও হতে পারে। অ্যাপোজিটিভ যে শব্দটি আছে এর সাথে কানেক্টেড আরেকটি শব্দ হচ্ছে অ্যাপোজিশন, যেটার অর্থ হচ্ছে প্লেসিং অর পুটিং, কোনো কিছুকে প্লেস করা, রাখা, অবস্থান করানো। এবং অ্যাপোজিটিভ সাধারণত, অ্যাপোজিটিভের দুটো শর্ত আছে মূলত। একটি শর্ত হচ্ছে অ্যাপোজিটিভ দিয়ে কোনো নাউনের পরিচয় দেয়া হয়,
কোনো নাউন সম্পর্কে আমাদের সংক্ষেপে কোনো ধারণা, কোনো তথ্য, কোনো পরিচয় দেওয়া হয়। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যাপোজিটিভের দুই পাশেই সাধারণত কমা দিয়ে আটকানো থাকে, দুই পাশেই কমা দিয়ে আটকানো থাকে, এবং অ্যাপোজিটিভ ছাড়াও একটি বাক্য সম্পূর্ণভাবে সঠিক হবে, অ্যাপোজিটিভকে বাদ দিলেও বাক্যটি কোনোভাবেই ভুল হবে না। অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য, যেটা মূলত বাক্য গঠনে কোনো ভূমিকা পালন করে না, বাক্যের অপরিহার্য অংশ নয়। অ্যাপোজিটিভ কি? পরিচয়দাতা, সাধারণত পরিচায়ক বলতে পারি আমরা। যে কোনো কিছু সম্পর্কে আমাদের হয়তো ধারণা নেই, কোনো একজন ব্যক্তি সম্পর্কে, কোনো একটি স্থান সম্পর্কে, কোনো একটি কাজ সম্পর্কে, সেটার সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় অ্যাপোজিটিভ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাস্কর্য আছে, অপরাজেয় বাংলা। তো আমি যদি অপরাজেয় বাংলা দিয়ে একটি বাক্য লিখি, যাদের জানা নেই অপরাজেয় বাংলাটা কি, তাদের জন্য কি হতে পারে? আ ফেমাস স্কাল্পচার অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অথবা ইন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এরকম একটি পরিচয় এখানে দেয়া যেতে পারে। তো এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে কিছু এক্সাম্পল আছে, উইল লুক এট দ্য এক্সাম্পলস নাও। ডক্টর শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমরা তার নাম শুনেছো সবাই। আ ম্যান অফ লেটার্স, ওয়াজ আ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তিনি বহু ভাষাবিদ ছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন। সো এখানে আ ম্যান অফ লেটার্স হচ্ছে ভীষণ জ্ঞানী একজন মানুষ ছিলেন। এই অংশটুকু যদি আমরা বাদও দেই, ডক্টর শহীদুল্লাহ ওয়াজ আ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, সো এই অ্যাপোজিটিভ দিয়ে তার পরিচয় দেওয়া হচ্ছে, আর যেটা বাদ দিলেও ডক্টর শহীদুল্লাহ ওয়াজ আ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা সম্পূর্ণ সঠিক হবে। আমরা পরের এক্সাম্পলটা দেখছি, ডক্টর ইমদাদুল্লাহ, আ ভেটারান ডার্মাটোলজিস্ট অফ বরিশাল, ডাইড ফ্রম করোনা ভাইরাস। কিছুদিন আগেই তিনি মারা গেলেন, ডক্টর ইমদাদুল্লাহ। তিনি বরিশালের সম্ভবত সবচেয়ে সিনিয়র ডার্মাটোলজিস্ট ছিলেন, খুব অভিজ্ঞ একজন ডার্মাটোলজিস্ট ছিলেন। তিনি করোনা ভাইরাসে মারা গেছেন। তো আমরা যদি শুধু বলতাম ডক্টর ইমদাদুল্লাহ ডাইড ফ্রম করোনা ভাইরাস, অনেকে হয়তো তার নাম শোনেনি বা জানে না, শুধু বুঝতে পারতো না যে তিনি আসলে কে। এখানে অ্যাপোজিটিভ দিয়ে তার সংক্ষিপ্ত একটা পরিচয় দেওয়া হয়েছে। বাংলাদেশ, আ পপুলাস কান্ট্রি, ফেসেস মেনি চ্যালেঞ্জেস অন দ্য ওয়ে টু Bangladesh, a populous country, faces many challenges on the way to become a developed country. বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এবং এটি কি করে? একটি উন্নত দেশ হওয়ার পথে এর চ্যালেঞ্জ অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে, এবং এই চ্যালেঞ্জ ফেস করার একটা অন্যতম কারণ হচ্ছে এর ওভার পপুলেশন। সো এখানে বাংলাদেশের একটা ছোট্ট তথ্য দেওয়া হয়েছে যেটা এই চ্যালেঞ্জের সাথে কানেক্টেড। কেন উন্নত দেশ হওয়ার পথে বাংলাদেশ চ্যালেঞ্জ ফেস করে, তার একটি কারণ হচ্ছে এটি একটি পপুলাস কান্ট্রি, অর্থাৎ জনাকীর্ণ, জনবহুল দেশ। We were taught The Rime of the Ancient Mariner, a great work by S.T. Coleridge, a famous romantic poet. আমাদেরকে পড়ানো হয়েছিল দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এটা একটা কি? একটা সাহিত্যের একটা বিশাল, একটা বিখ্যাত একটি কাজ, একটি বড় একটি কবিতা, গীতিকাব্য। সো এখানে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারের একটা পরিচয় দেওয়া হয়েছে এখানে, যেটা আসলে কি? আ গ্রেট ওয়ার্ক, একটি বিশাল কাজ। এখানে আ গ্রেট ওয়ার্ক অফ লিটারেচার লিখলে আরও ভালো হতো। বা এস.টি. কোলরিচ, এটা কে লিখেছেন? এস.টি. কোলরিচ, স্যামুয়েল টেইলর কোলরিচ, আ ফেমাস রোমান্টিক পোয়েট, আ লিজেন্ডারি রোমান্টিক পোয়েট। সো এখানে এই এস.টি. কোলরিচেরও একটি পরিচয় এখানে দেওয়া আছে। তিনি কে? একজন খুব বিখ্যাত, খুব লেজেন্ডারি একজন রোম্যান্টিক পোয়েট। আর রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার কি? আ গ্রেট ওয়ার্ক। এবং এই দুটো দিয়েই এই কাব্য এবং এই কবিতা এবং কবির পরিচয় দেওয়া হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে অ্যাপোজিটিভ, যেগুলো ছাড়াও এই বাক্যটি সম্পূর্ণ সঠিক হতো। আচ্ছা, আশা করি অপোজিটিভ বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা আমরা শুরুতে দেখবো। আমরা পার্টিসিপল নিয়ে আগেই কথা বলেছি, প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপলের ব্যবহার যখন দেখেছি। এখানে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। হোয়েন দে রিচড দ্য পোর্ট, দে ফাউন্ড দ্য শিপ লিভিং ফর ইটস ডেস্টিনেশন। তারা যখন পোর্টে বা বন্দরে পৌঁছালো, তখন তারা শিপটিকে কি অবস্থায় দেখলো? যে এটা এর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, লিভিং, এটা ছেড়ে যাচ্ছে সেই অবস্থায়। কি অবস্থায়? লিভিং অবস্থায়। লিভ মানে ছেড়ে যাওয়া, ত্যাগ করা। শিপটা কি করছে? তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। সো আইএনজি যোগ হয়ে শিপটার অবস্থা বুঝিয়েছে, যেটা কি বন্দরে নোঙর করা আছে নাকি ছেড়ে যাচ্ছে। সুতরাং একটা মুভিং অবস্থায় আছে, অবস্থাটা বুঝিয়েছে, এবং অবশ্যই শিপের অবস্থা বুঝিয়েছে, শিপের পরে বসে। সুতরাং এটি পোস্ট মডিফায়ার। দ্য বয় ফাউন্ড হিজ ফেভারিট কাইট হ্যাঙ্গিং অন আ ট্রি। সো
ছেলেটি তার প্রিয় ঘুড়িটি কোথায় খুঁজে পেল, হয়তো হারিয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল, সেটা একটা গাছে ঝুলন্ত অবস্থায় পেল। হ্যাঙ্গিং, কাইট, কাইট যে আছে শব্দটি ঘুড়ি, এটিকে মডিফাই করেছে, পোস্ট মডিফাই করেছে হ্যাঙ্গিং শব্দটি, কারণ ঘুড়িটার অবস্থা, ঘুড়িটা কোথায় কি অবস্থায় খুঁজে পেয়েছে, হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায়, সুতরাং হ্যাঙ্গিং এখানে হচ্ছে কি পোস্ট মডিফায়ার। উই স মেনি হকার সেলিং মাস্কস অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার্স। সো আমরা অনেক হকারকে দেখলাম যে তারা কি বিক্রি করছে, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার্স। সেলিং কি অবস্থায় দেখলাম, বিক্রিরত অবস্থায়। করোনা ভাইরাসের কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তার মধ্যে এই যে প্রোডাক্টগুলো আছে করোনা থেকে বাঁচার জন্য জরুরি, সেগুলোর সেল বা বিক্রি অনেক বেড়ে গেছে এবং হকাররাও আজকাল এটা বিক্রি করছে, যদিও তার মধ্যে অনেক নকল থাকে, সেই সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। তো আমরা অনেক হকারকে কি দেখেছি যে মাস্ক এবং স্যানিটাইজার তারা সেল করছে, বিক্রিরত অবস্থায় দেখেছি। আই হার্ড দ্য টেলিফোন অফ দ্য হসপিটাল রিংিং অল দ্য টাইম। আমি হসপিটালে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে হসপিটালের যে টেলিফোনগুলো থাকে সেগুলো সবসময়ই বাজতেই থাকে, মানুষ বিভিন্ন প্রয়োজনে ফোন করে। সুতরাং রিং মানে কি, বাজা, রিংিং, বাজাররত অবস্থায়। হসপিটালের টেলিফোনগুলো বেশিরভাগ সময় কি বাজতেই থাকে। রিংিং আইএনজি যোগ হয়ে টেলিফোনগুলোর অবস্থা, হসপিটালের টেলিফোনগুলোর অবস্থা বুঝিয়েছে এবং এটা অবশ্যই পোস্ট মডিফায়ার। আমরা পরবর্তীতে দেখব পাস্ট পার্টিসিপল as পোস্ট মডিফায়ার। The boy spoilt by the excessive affection of his parents is a terrorist now. ছেলেটি যে কিনা কি হয়েছে, তার বাবা মায়ের অতিরিক্ত আদরে নষ্ট হয়ে গেছে। স্পয়েলড হচ্ছে এখানে আমাদের পাস্ট পার্টিসিপল, স্পয়েল হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সেটার পাস্ট ফর্ম হচ্ছে স্পয়েলড এবং সেটা দিয়ে এই ছেলেটির অবস্থা বুঝিয়েছে। কি হয়ে গেছে, সে বকে গেছে, নষ্ট হয়ে গেছে বাবা মায়ের অতিরিক্ত আদরে এবং সে এখন একজন কুখ্যাত টেররিস্ট। The launch drowned in the river Buriganga was carrying around 50 passengers. বুড়িগঙ্গায় যে লঞ্চটি ডুবে গিয়েছিল তাতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। তো লঞ্চটির অবস্থা বুঝিয়েছে, লঞ্চটি কি ড্রাউন্ড, ডুবন্ত যে লঞ্চটি বুড়িগঙ্গায়, লঞ্চের পরেই বসেছে দেখো, ড্রাউনের পাস্ট ফর্ম ড্রাউন্ড এবং এটা এখানে পাস্ট পার্টিসিপল এবং পোস্ট মডিফাই হিসেবে কাজ করে লঞ্চের অবস্থাটা বুঝিয়েছে। দ্য ট্রি আপরুটেড বাই সুপার সাইক্লোন আমফান ওয়াজ আ রেয়ার ওয়ান। সো যে গাছটি সুপার সাইক্লোন আমফানে আপরুটেড হয়েছে, শিকড় উপড়ে গেছে, সেটা একটা রেয়ার গাছ ছিল। সো আপরুটেড, আপরুট শিকড় উপড়ে ফেলা, সেটার পাস্ট ফর্ম আপরুটেড এবং এটি ট্রির অবস্থা বুঝিয়েছে। গাছটি কি অবস্থায় আছে, শিকড় উপড়ানো অবস্থায় আছে, পড়ে গেছে। দ্য বুক টর্ন বাই দ্য বেবি ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট বুক। সো যেই বাচ্চাটা যে বইটি ছিঁড়ে ফেলেছে, টর্ন, টর্ন হচ্ছে এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম। বাচ্চাটা যে বইটি ছিঁড়ে ফেলেছে সেটা ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট বুক, এখানে অ্যান হবে, মিস্টেক হয়েছে এখানে একটি, এটাকে বলা যেতে পারে স্লিপ অফ টাইপিং, সরি ফর দ্যাট। সো যেই বাচ্চাটি যে বইটি ছিঁড়ে ফেলেছে, দ্য বুক, বইয়ের অবস্থাটা বুঝিয়েছে, বইটা কি অবস্থায় আছে এখন, টর্ন, ছেঁড়া হয়ে গেছে। টিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে টর্ন। ওকে, সো এটা এখানে পাস্ট পার্টিসিপল এবং পোস্ট মডিফায়ার, বুক শব্দটিকে পোস্ট মডিফাই করেছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ ইজ ফাউন্ড আফটার নাউন। রিলেটিভ ক্লজ সবসময় নাউনের পরে বসে এবং রিলেটিভ ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, যেমন হু, হুইচ, দ্যাট, এই ধরনের রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। এক্সাম্পল দেখে নিচ্ছি। দ্য ডাক্তার হু সার্ভ দ্য পোর ফর ফ্রি ওয়াজ বিটেন টু ডেথ। আমরা জানি খুলনা একজন ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যাকে গরিবের ডাক্তার বলা হতো। সো যিনি দরিদ্রদেরকে বিনামূল্যে সেবা দিয়েছেন তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন এখানে আমরা যদি এই যে হু সার্ভ দ্য পোর ফর ফ্রি এটুকু বাদও দেই, দ্য ডক্টর ওয়াজ বিটেন টু ডেথ, তাহলে বাক্যটি হবে, কিন্তু এখানে ডাক্তারের একটি পরিচয় রিলেটিভ ক্লজ দিয়ে দেওয়া হয়েছে যে তিনি কে ছিলেন, তিনি সেই ছিলেন যিনি দরিদ্রদেরকে বিনামূল্যে সেবা দিয়েছেন। আঞ্জুম টুক আ স্ন্যাপ অফ আ বার্ড হুইচ ইজ রিয়েলি রেয়ার স্পেসিস, which is of a really rare species of a bird which is really rare। যেই
যেই পাখিটির ছবি তুলেছে সেটা সেটা আসলেই কি দুর্লভ, সেই পাখিটা আসলেই দুর্লভ। সুতরাং এখানে হুইচ দিয়ে শুরু হওয়া এই অংশটি হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা জানি যে ক্লজ হচ্ছে সব একটি বাক্যের অংশ, এবং যেই শব্দ দিয়ে ক্লজ শুরু হয় তাকে সেই ক্লজ নামে অভিহিত করা হয়। হি বট আ বুক দ্যাট ইজ ট্রুলি ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল। সে এমন একটি বই কিনেছে যেটা সত্যিকার অর্থেই কি খুব তথ্যপূর্ণ এবং সহায়ক। সো আ বুক পর্যন্ত যদিও আমরা লিখি তাহলেও বাক্যটি সঠিক হবে সে একটি বই কিনেছে, কিন্তু আমাদের কৌতূহল মিটবে না যে বইটি আসলে কি বই, কেমন বই। সুতরাং এই দ্যাট যুক্ত ক্লজ, যেটা একটি রিলেটিভ ক্লজ, এটা দিয়ে আমাদের এই বই সম্পর্কে কৌতূহল মেটানো হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা জানি যে ইনফিনিটিভ মানে কি 2 + ভার্ব, 2 + ভার্ব 1। ভার্বের যে বেস ফর্মটা আছে বা ভার্ব 1টা আছে তার আগে 2 প্রিপোজিশন যুক্ত হয় যখন এবং কোনো উদ্দেশ্য বোঝায় তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজও শুরু হয়, ইনফিনিটিভ ফ্রেজ শুরু হয় ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ প্লাস মোর ওয়ার্ডস ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ শুরু হবে ইনফিনিটিভ দিয়ে। এক্সাম্পল, হিজ প্ল্যান টু ফাউন্ড আ স্কুল ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই অল। হিজ প্ল্যান টু ফাউন্ড আ স্কুল ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই অল। তার স্কুল প্রতিষ্ঠার যে পরিকল্পনা সেটা সবার দ্বারা প্রশংসিত হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাউন্ড যে ভার্বটি আছে তার আগে টু যুক্ত হয়েছে, সুতরাং টু ফাউন্ড হচ্ছে এখানে আমাদের ইনফিনিটিভ, এবং তারপরে আরও কয়েকটি ওয়ার্ড আছে, এটা দিয়ে এখানে একটি ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয়েছে। তো তার স্কুল প্রতিষ্ঠার যে পরিকল্পনাটা আছে সেটা সবার দ্বারাই কি হয়েছিল, প্রশংসিত হয়েছিল। রাফি মেড আ প্রমিস টু কিপ হিজ সারাউন্ডিংস ক্লিন। সো কিপ ভার্বের আগে টু যুক্ত হয়ে এখানে একটি ইনফিনিটিভ গঠিত হয়েছে এবং ইনফিনিটিভ দিয়ে হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। দ্য স্টুডেন্টস মেড আ প্ল্যান টু সারপ্রাইজ দ্য টিচার্স। স্টুডেন্টরা শিক্ষকদেরকে সারপ্রাইজ দেওয়ার একটা পরিকল্পনা করলো। সারপ্রাইজের আগে টু বসেছে, এটি ইনফিনিটিভ, এবং তারপরে আরও শব্দ যুক্ত হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ। সুতরাং স্টুডেন্টরা কিসের প্ল্যান করেছিল? শিক্ষকদেরকে অবাক করে দেওয়ার একটা প্ল্যান করেছিল, সেই উদ্দেশ্যটি এখানে বোঝানো হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, সো দ্য প্রিপোজিশনাল ফ্রেজও যথারীতি প্রিপোজিশন দিয়ে শুরু হবে। দ্য বার্ড অন দ্য ট্রি ইজ ট্রুলি অফ রেয়ার স্পেসিস। গাছে যে পাখিটি আছে সেটা আসলেই একটি বিরল প্রজাতির। সো এখানে অন দ্য ট্রি, অন প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে আরও কিছু শব্দ যোগে এখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, এবং এটি বার্ডটা কোথায় আছে? গাছে আছে। কোন বার্ডটা বা কোন পাখিটা? গাছের পাখিটা। সুতরাং পাখিটার অবস্থা বুঝিয়েছে এবং সেটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, এবং পাখির পরেই, পাখি শব্দটির পরেই, বার্ড শব্দটির পরেই এটি অবস্থিত। সুতরাং এতে ইমিডিয়েট পরে বসে পাখি শব্দটিকে মডিফাই করেছে, পাখির অবস্থান বুঝিয়ে দিচ্ছে। পরের এক্সাম্পল, দ্য গ্রাস ওভার দ্য ফেন্স ইজ অলওয়েজ গ্রিনার। এটি একটি প্রবাদের মতো সর্বদাই ব্যবহৃত হয় যে বেড়ার ওপারের ঘাস সর্বদাই সবুজ মনে হয়, যেটার মর্মার্থ হলো অন্যের জীবন সর্বদাই আনন্দদায়ক মনে হয়। আমরা যেটা কাছ থেকে দেখি না, দূর থেকে দেখি, সেটা আমাদের কাছে সবসময় মনোমুগ্ধকর মনে হয়। আসলে সব জায়গাতেই সমস্যা আছে, অসুন্দর সুন্দর মিলিয়েই সব কিছু সব জায়গাতে অসুন্দর আছে, কিন্তু দূর থেকে আমরা যেটা দেখি সেটা আমাদের কাছে পরিপূর্ণ সুন্দর মনে হয়, যেটা আসলে সঠিক নয়। আচ্ছা, দ্য গ্রাস ওভার দ্য ফেন্স। ওভার একটি প্রিপোজিশন আমরা জানি, ফেন্স হচ্ছে বেড়া, তো বেড়ার ওপারের ঘাস সবসময় কি বেশি সবুজ মনে হয়। ওভার প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে এই ফ্রেজটুকু গঠিত হয়েছে। দ্য পিপল অ্যারাউন্ড আস ডিউরিং আওয়ার ডেঞ্জার আর আওয়ার ট্রু ওয়েল উইশার্স। আমাদের বিপদের সময় যে মানুষগুলো আমাদের পাশে থাকেন তারাই আমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। অ্যারাউন্ড প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং আরও কিছু শব্দ যোগে এটা হয়েছে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা পিপলকে মডিফাই করেছে। কোন মানুষগুলো? যে মানুষগুলো বিপদের সময় আমাদের আশেপাশে থাকে, আমাদের চারপাশে থাকে। ইফ ইউ ডোন্ট লার্ন ইউর লেসন্স প্রপারলি, ইউ উইল সাফার ইন দ্য লং রান। যদি তুমি তোমার পাঠ ঠিকভাবে না শেখো তাহলে তুমি কি পরবর্তীতেও অনেক পরে গিয়েও জীবনের
অনেক পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়েও তুমি কি করবে, তার ভুক্তভোগী হবে। অর্থাৎ তুমি আজকে যদি তোমার পড়াশোনাটা ঠিকভাবে না করো, তার মানে যে আজকে তুমি পরীক্ষায় ফেল করবে বা হয়তো বন্ধুর সহযোগিতায় কোনোভাবে পাশ করে যাবে, কিন্তু মানে জীবনে চলার পথে গিয়ে তোমাকে হোঁচট খেতেই হবে। সেজন্য যার বর্তমান সময়ে তোমার যে কাজ, তোমার পাঠ বা তোমার পড়াশোনাটা ঠিকভাবে শেখা, এটাই তোমার একান্ত কর্তব্য এখন। তো এখানে ইন দ্য লং রান, ইন দিয়ে শুরু হয়েছে, ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং আরও কয়েকটি শব্দযোগে এখানে একটি ফ্রেজ গঠিত হয়েছে, যেটি সাফার শব্দটিকে মডিফাই করেছে। সো এই ছিল আমাদের আলোচনা। এর বাইরেও অ্যাডভার্বিয়াল ফ্রেজও ব্যবহৃত হয় পোস্ট মডিফায়ার হিসেবে, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্ব দিয়েই শুরু হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজের আলোচনাটা বেশ দীর্ঘ, আমি অ্যাডভার্ব নিয়ে হয়তো ক্লাস নেব বা পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস নেব, তখন অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, বিশেষ করে পূর্ববর্তী বছরের যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো থেকে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে আশা করি এটা তোমাদের অনেক বেশি আয়ত্তে চলে আসবে। সবাইকে ধন্যবাদ।